আসসালামু আলাইকুম। দুর্দান্ত প্রতাপশালী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছেন, এটা হচ্ছে পুরনো খবর। এটা নিয়ে অনেকে অনেক কথা বলছে যে শেখ হাসিনা পালানোর সময় উনি কারো কারো মতে পালানোর সময় উনি সময় চেয়েছিলেন, উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চেয়েছিলেন বা অনেক কিছু। কিন্তু শেখ হাসিনা পালিয়ে গেছে, এটা হচ্ছে সবচেয়ে সত্য কথা। এবং তিনি পালিয়ে যাওয়ার আগে একটা রুদ্ধশ্বাস ঘটনা ঘটে। প্রায় ৪ ঘন্টা সময়, মানে উনি যখন মোটামুটি নিশ্চিত হয়ে যায় শেখ হাসিনার পতন, শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হবে, ঠিক তার আগ মুহূর্তে আসলে শেখ হাসিনার অন্দরমহলে কি ঘটেছিল। তো প্রথম আলো একটি রিপোর্ট করেছে। তো রিপোর্টে যেটা বলা হচ্ছে, শেষ সময়ে অতিরিক্ত বল প্রয়োগ করে আরও রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা। দেশ ছাড়ার আগে গতকাল সোমবার 10:30 থেকে প্রায় 1 ঘন্টা রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপ দিচ্ছিলেন তিনি। তবে পরিস্থিতি যে একেবারে নিয়ন্ত্রণের বাইরে সেটা তিনি কিছুতেই মানতে চাইছিলেন না। পরে পরিবারের সদস্যসহ অন্যান্যরা বোঝানোর পর তিনি পদত্যাগে রাজি হন। এরপর দ্রুত সময়ের মধ্যে সামরিক হেলিকপ্টারে করে তাকে গোপনে শেখ রেহানার সাথে দেশ ছাড়েন শেখ হাসিনা। তো শেখ হাসিনা বা উনি চাইছিলেন, যেটা দেশবাসী চিন্তা করছিল, কারণ সে যেভাবে বাংলাদেশের মানুষকে রক্তাক্ত করেছিল, যার কাছে রক্ত কিছুই না, মানুষ তার কাছে কিছু না, হত্যা তার কাছে কিছু না, তার কাছে ক্ষমতা ক্ষমতা ধরে রাখাটা হচ্ছে তার কাছে সর্বোচ্চ তার চাহিদা। সেই চাহিদা রক্ষার জন্য বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। সে এটা রক্ষার জন্য সে পুলিশ বাহিনীকে দানবীয় বাহিনীতে পরিণত করেছে, যার ফলশ্রুতিতে বর্তমানে পুলিশ বাহিনীকে জনগণের নৃশংস হামলার শিকার হতে হয়েছে। বাংলাদেশের থানাগুলো এত অনিরাপদ আজকে বাংলাদেশের স্বাধীন হওয়ার পর থেকে কখনোই ছিল না। এমনকি তার আগেও হয়তো বা থানাগুলো এত অনিরাপদ ছিল না। পুলিশ সদস্যরা যান ভয়ে পালাচ্ছে। পুলিশের আইজি থেকে শুরু করে সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের সদর দপ্তর ছেড়ে পালিয়ে গেছেন বলে খবর পাওয়া গেছে, বা নিরাপদ আশ্রয়ে আছেন, পালিয়ে গেছেন বা নিরাপদ আশ্রয়ে। এই মুহূর্তে আমরা এটাকে পালিয়ে যাওয়াই বলতে পারি, কারণ একজন পুলিশ বাহিনীর প্রধান উনি ওনার সদর দপ্তরে থাকবেন না, এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যাই হোক, সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার ঠিক শেষ 4 ঘন্টার একটা বিবরণ পাওয়া গেছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ভারতের ত্রিপুরা রাজ্যে আগরতলায় হয়ে তিনি দিল্লি পৌঁছেছেন। সেখান থেকে তাকে যুক্তরাজ্যে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার যুক্তরাজ্যে যাওয়ার একটা সম্ভাবনা ছিল, কারণ তার বোন শেখ রেহানা যুক্তরাজ্যের নাগরিক, এবং তার ভাগ্নি সেও যুক্তরাজ্যের একজন এমপি মন্ত্রী। বাংলাদেশের থেকে চুরি করে টাকা পয়সা সব তারা যুক্তরাজ্যে হয়তো জমিয়েছেন, যুক্তরাষ্ট্রেও জমিয়েছেন। তার চোর ছেলেটা যুক্তরাষ্ট্রে থাকে, সেখান থেকে আবার সেই ছেলেটা বিবৃতি দিয়েছে তার মা রাজনীতি করবেন না। তার মা কি আর বাংলাদেশে রাজনীতি করার যোগ্য? একজন নৃশংস খুনি গণহত্যাকারী, মানুষের একটা খুন করলেই মানুষের ফাঁসি হয়, সে হাজার হাজার খুনের নির্দেশদাতা, শুধুমাত্র ক্ষমতা আঁকড়ে থাকার জন্য। সেই গত 15 বছরে বা 16 বছরে সে কী না করেছে দেশের মানুষের ওপর। সে যা ধারাকে সারা জ্ঞান করেছে, যা খুশি তাই করেছে। যাই হোক, তার পালিয়ে যাওয়াটা নিয়ে যথেষ্ট পরিমাণে বাংলাদেশের সকলের কাছে একটা মুখরোচক আলাপ। বিভিন্নজন বিভিন্নভাবে এটাকে ব্যক্ত করছে, বিভিন্নভাবে রসিয়ে রসিয়ে ব্যক্ত করছে, মজা নিয়ে ব্যক্ত করছে। যেই মহিলা কয়েকদিন আগেও বলেছিলেন যে উনি স্পেন সফর বাতিল করেছেন, উনি উনি পালাবেন না, শেখ হাসিনা পালানোর মতো ব্যক্তি না। তার সাথে যে ব্যক্তি ছিল অবৈদুল কাদেরের নামকে কাউয়া কাদের যাকে বলা হয়, সেই কাউয়া কাদের বলেছিলেন শেখ হাসিনা পালানোর ব্যক্তি নয়, কিন্তু শেখ হাসিনাকে পালাতে হয়েছে। এটাই হচ্ছে সত্য। নৃশংস হত্যাকারী খুনি শেখ হাসিনাকে পালাতে হয়েছে। যাই হোক, রিপোর্টটিতে আরও বলা হয়, দলীয় অস্ত্রধারী কর্মীদের নামিয়ে গত রোববার দিনভর সারা দেশে ব্যাপক সংঘাত ও প্রাণহানি ঘটানোর পরও ছাত্র জনতার আন্দোলনকে সামাল দিতে পারেনি শেখ হাসিনা। যদিও পরিস্থিতি উপলব্ধি করতে পেরে রোববার রাতেই শেখ হাসিনাকে তার একজন উপদেষ্টা সহ কয়েকজন নেতা বোঝানোর চেষ্টা করেন, তার সেনাবাহিনীর কাছে হস্তান্তরের পরামর্শ দেন বলে জানা গেছে। তবে তিনি তা মানতে চাননি, বরং সোমবার থেকে কারফিউ আরও কড়াকড়ি করতে বলেন। ভোর থেকে কারফিউ কড়াকড়ি করার উদ্যোগ নেওয়া হলেও সকাল 9টার পর থেকে বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা কারফিউ ভেঙে নামতে শুরু করেন। 10টা নাগাদ ঢাকার বিভিন্ন স্থানে জামায়াত বড় হতে থাকে। শেখ হাসিনা গত রোববার রাতে বাংলাদেশের যে নৃশংসতম, রোববার রাত নয়, সারা দিনভর যে নৃশংসতম হত্যাকাণ্ড হয়েছে, শেখ হাসিনা সম্ভবত ব্যক্তিগতভাবে উনি প্রত্যেকটা এলাকায়, পালায়, মহল্লায় আওয়ামী লীগ,
ছাত্রলীগ যুবলীগদেরকে নির্দেশ দিয়েছিলেন নির্বিচারে হত্যা করার জন্য। আমি যে মিরপুর এলাকায় থাকি, সেখানে আওয়ামী লীগের কাউন্সিলর এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ কী পরিমাণ নির্বিচারে রোববার দিন গুলি বর্ষণ করেছে তা শুধুমাত্র এই এলাকার মানুষই জানে। এবং আমার ধারণা সারা বাংলাদেশে, এই রিপোর্ট থেকে যেটা বুঝতে পারছি, সারা বাংলাদেশে শেখ হাসিনার নৃশংস খুনি বাহিনী, শেখ হাসিনার মতো খুনি বাহিনী বাংলাদেশের মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল। যাই হোক, খুনিরা খুন করেছিল ঠিকই, কিন্তু খুনিকে পালিয়ে যেতে হয়েছে। তারপরে রিপোর্টে তারা বলা হয়, বিভিন্ন বাহিনীর উচ্চ পর্যায়ে একাধিক সূত্র বলছে, সকাল 10:30টার দিকে তিনি 3 বাহিনীর প্রধান পুলিশ মহাপরিদর্শককে অর্থাৎ আইজিপিকে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ডাকা হয়। নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না সেটার জন্য তিনি ক্ষোভ প্রকাশ করেন। আন্দোলনকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাজোয়া যানে উঠে লাল রং করে দিচ্ছেন, সামরিক যানে পর্যন্ত উঠে পড়ছেন, এরপরও কেন তারা কঠোর হচ্ছে না, সেটা নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন। এছাড়া বিশ্বাস করে এই কর্মকর্তাদের তিনি শীর্ষ পর্যায়ে বসিয়েছেন, সেটাও তিনি বলেন। অর্থাৎ এইসব অযোগ্য অদক্ষ কর্মকর্তাদের উনি শীর্ষ পর্যায়ে বসিয়েছেন কেন? তাকে পাহারা দেওয়ার জন্য, তার কথা মতো চলার জন্য, উনি যা বলবেন তাই করার জন্য। কিন্তু তারা সেটা করছে না কেন? শেখ হাসিনা উনি আরও রেগে যান, ওনার খুনের নেশা আরও চেপে বসে, উনি তাদেরকে বারবার স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করেন এই রিপোর্ট অনুযায়ী, তোমরা কিন্তু এই যোগ্য ছিল না, তোমাদেরকে আমি এই জায়গায় বসিয়েছি, আমি শেখ হাসিনা বসিয়েছি, অতএব আমি না থাকলে তোমরা কিছুই না। কথাটা হচ্ছে এরকম। তো তিনি পুলিশ বাহিনী সহ সকলকে এই কথা বলেন, এবং যেটা প্রমাণ দেখা যাচ্ছে, আমি জানি না সেনাপ্রধানের চেহারায় আমি কোনো এখন এই মুহূর্তে, অর্থাৎ উনি যে ভাষণ দিচ্ছেন, আমার কাছে মনে হচ্ছে না যে উনি কনফিডেন্সলি কথাবার্তা বলছেন। অথচ তিনি এর আগের দিনও যখন শেখ হাসিনা পদত্যাগ করবেন না এরকম কোনো পরিস্থিতি ছিল, তখন পর্যন্ত আমাকে যথেষ্ট কনফিডেন্স মনে হয়েছিল। আর আইজিপিরও একই অবস্থা, আইজিপি তো পালিয়েই গেলেন। তো এক পর্যায়ে শেখ হাসিনা আইজিপিকে দেখিয়ে বলেন, তার পুলিশ তো ভালো করছে। তখন আইজিপি জানান, পরিস্থিতি যে পর্যায়ে পৌঁছে গেছে তাতে পুলিশের পক্ষে আর বেশি সময় এরকম কঠোর অবস্থানে থাকা সম্ভব নয়। ওই সময় শীর্ষকর্তাদের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হয় বল প্রয়োগ করে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না, কিন্তু শেখ হাসিনা সেটা মানতে চাচ্ছিলেন না। তখন কর্মকর্তারা শেখ রেহানার সাথে কথা বলেন এবং তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝাতে অনুরোধ করেন। শেখ রেহানা এরপর বড় বোন শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে আলোচনা করেন, কিন্তু তিনি ক্ষমতা ধরে রাখতে অনড়। এক পর্যায়ে বিদেশে থাকা সজীব অজের জয়, অর্থাৎ তার সেই কুপুত্রটি জয়ের সঙ্গে তিনি ফোনে কথা বলেন, একজন শীর্ষ কর্মকর্তা। এরপর জয় তার মায়ের সাথে কথা বলেন এবং তারপর শেখ হাসিনা পদত্যাগে রাজি হন। তিনি তখন একটা ভাষণ রেকর্ড করে জাতির উদ্দেশ্যে দেওয়ার জন্য প্রচারের জন্য উনি বলেন। একটা আশ্চর্যজনক ঘটনা, এরকম নির্লজ্জ বেহায়া মহিলা যাকে জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে, সে আবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চায়। আল্লাহ জানে সে কী অভিনয়টা করে যেত, জাতি হয়তো দেখা দরকার ছিল। এরকম একটা নৃশংস হাসিনা উনি যাওয়ার সময় আসলে জনগণকে কী বলে যেত আমরা জানি না, হয়তো তার কর্মীদেরকে বলে যেত, কী বলে যেত সেটাও আমরা জানি না। যাই হোক, তাকে সে একটা ভাষণ রেকর্ড করার জন্য সে চেয়েছিল, কিন্তু রিপোর্টে আরও বলা হয়, ততক্ষণে গোয়েন্দা তথ্য আসে যে বিপুল সংখ্যক ছাত্র জনতা শাহবাগ ও উত্তরা থেকে গণভবনের অভিমুখে রওনা হয়েছে। দূরত্ব বিবেচনায় 45 মিনিটের মধ্যে শাহবাগ থেকে গণভবনে আন্দোলনকারীরা চলে আসতে পারে বলে অনুমান করা হয়। ভাষণ রেকর্ড করতে দিলে গণভবন থেকে বের হওয়ার সময় নাও পাওয়া যেতে পারে। এই বিবেচনায় শেখ হাসিনাকে ভাষণ রেকর্ডের সময় নাই দিয়ে 45 মিনিট সময় বেঁধে দেওয়া হয়। অর্থাৎ শেখ হাসিনা জাতিকে আবার কি বিভ্রান্ত করতে চেয়েছিল, আমার ধারণা গোয়েন্দারা বা সেনাবাহিনী বুঝতে পেরে তারা শেখ হাসিনাকে তারা সময় দেননি। এই ক্ষেত্রে তারা যথেষ্ট পরিমাণ দক্ষতার পরিচয় দিয়েছেন। তারা শেখ হাসিনাকে বোঝাতে শেখ হাসিনাও আসলে প্রাণ ভয়ে ভীত ছিল, যতই নিজেকে সে বলুক না কেন দেশের জন্য উনি প্রাণ দিতে পারবো, তার বাবাও দিতে পারেনি দেশের জন্য প্রাণ। তার বাবার প্রাণ দেশের মানুষ কেড়ে নিয়েছিল, তার ভাইদের প্রাণ মানুষ কেড়ে নিয়েছিল, ঠিক তেমনইভাবে তিনিও যে দেশের জন্য প্রাণ দিতে পারেন না সেটা প্রমাণ হয়ে গেল। যান বাঁচানোর জন্য উনি 45 মিনিটের মধ্যে রেডি হন। তারপরে রিপোর্টে তারা বলা হয়, এরপর ছোট বোন রেহানাকে নিয়ে তিনি তেজগাঁয় পুরনো বিমানবন্দরের হেলিপ্যাডে আসেন শেখ হাসিনা। সেখানে তাদের কয়েকটি লাগেজ ওঠানো হয়। তারপর তারা বঙ্গভবনে যান, সেখানে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে বেলা 1:30টার দিকে সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন সহ ভারতের উদ্দেশ্যে উনি রওনা দেন।
অর্থাৎ এই সময়টাতে আমরা যতটুকু জানি বাংলাদেশে আবার ব্রডব্যান্ড সহ অন্যান্য ইন্টারনেট নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছিল, যাতে এই খুনি পালিয়ে যেতে পারে, জনগণ যাতে তাকে বাধা দিতে না পারে, কেউ যদি কোনো ইনফরমেশন লিক করে দেয় সেই সুযোগটা যাতে না পাওয়া যায়। এই খুনিকে পালানোর জন্য বাংলাদেশ সেনাবাহিনী তাদেরকে সহায়তা করে। জানা গেছে হেলিকপ্টারটি ভারতের আকাশে প্রবেশের কিছুক্ষণ উড্ডয়ন করে পরে আগরতলা বিএসএফের একটা হেলিপ্যাডে অবতরণ করে, তারপর সেখান থেকে দিল্লি যান বলে ভারতীয় গণমাধ্যমের খবর। এখানে আমি একটা ভারতীয় গণমাধ্যমে খবর দেখলাম, শেখ হাসিনার হেলিকপ্টার আগরতলা বিমানবন্দরের উপরে বেশ কিছুক্ষণ চক্কর খাচ্ছিল, কিন্তু নামার অনুমতি পাচ্ছিল না। আর সেই সাংবাদিক আরও জানায় যে বিমানবন্দরের সামনে শত শত ভারতীয় সাংবাদিক অপেক্ষা করছিল এই খুনি হাসিনা যখন নামবে তারা সেটাকে লাইভ টেলিকাস্ট করবে। কিন্তু যে কোনো কারণেই হোক, কেউ কেউ বলেন যে মমতা তাকে নামার অনুমতি দেননি, কিন্তু এটা তো মমতার ব্যাপার না, এটা ভারতীয় সরকারের ব্যাপার। তারপর তাকে বিজেপির একটি ঘাঁটিতে নামার অনুমতি দেওয়া হয় এবং সেখানে তার বিমানটি তার হেলিকপ্টারটি অবতরণ করে। ইন্ডিয়া টুডে খবরে বলা হয় শেখ হাসিনা নয়াদিল্লির কাছে গজিয়াবাদে ভারতীয় সেনাবাহিনীর হিন্দন বিমান ঘাঁটিতে স্থানীয় সময় 5:36 অবতরণ করেন। ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তা তাকে স্বাগত জানান। সেখান থেকে তিনি লন্ডন যাবেন বলে জানা গেছে। এখানে একটা কথা হচ্ছে যে তাকে যখন ওই বিজিবি ঘাঁটি থেকে যখন দিল্লিতে নেওয়া হচ্ছিল, তাকে নেওয়া হয় একটা কার্গো বিমানে করে। একটা যেই মহিলা অর্থাৎ যেই খুনি হাসিনা বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে বুড়ো আঙ্গেল দেখিয়ে 7 জানুয়ারি নির্বাচন করেন এবং তিনি প্রথম বিদেশ সফর ভারতের মোদির সাথে দেখা করবেন বলে উনি মোদির নির্বাচনের পর্যন্ত অপেক্ষা করেন। এবং কিছুদিন আগে জাস্ট জুন মাসে উনি মোদির এখানে লাল গালিচা সম্বর্ধনায় গিয়েছিলেন বিশাল সফর নিয়ে মোদিকে সমর্থন জানাতে, মোদির এটা কি বলা যায়, তার শপথ গ্রহণে অংশ নিতে। সেই শেখ হাসিনাকে তাদের দিল্লিতে নিয়ে যাওয়া হয় একটা কার্গো বিমানে করে, তার সম্মানটা এখানে। এবং ভারতীয় গণমাধ্যম থেকে আমি আরেকটা খবর দেখলাম, তারা বলছে যে তারা শেখ হাসিনা শেখ হাসিনা ভারতের সাথে যোগাযোগ করেছিলেন তার জন্য একটা বিমান পাঠানোর জন্য, সে বিমানে করে সে ভারত যাবে। ভারত তাকে বলে দিয়েছে যে বাংলাদেশের আকাশে তাদের কোনো সামরিক বিমান বা বিমান বাহিনী কোনো বিমান পাঠানোর জন্য তারা সম্ভব না, এটা ভারতীয় আকাশ সীমানা করে। তবে শেখ হাসিনা যদি কোনোভাবে ভারত পৌঁছতে পারে সেক্ষেত্রে তারা সহায়তা করবে। মানে শেখ হাসিনাকে বুঝতে হবে যে ক্ষমতার মসনদে বসে থাকলে লোকজন যতটুকু সম্মান করে তারপরে তার পরিণতি কী হবে শেখ হাসিনা দেখেছে। শেখ হাসিনা গতটা 15 বছর যেভাবে ক্ষমতার মসনদকে যেমনে কে সামনে নাচিয়েছে, বাংলাদেশের মানুষের সাথে যা আচরণ করেছে তার একদিনে সে তার প্রমাণ পেয়ে গেছে। সে ভারতে যে এখন একটা রেফিউজি অর্থাৎ দেশহীন মানুষ হিসেবে সে ভারতে গেছে, বাংলাদেশের পাসপোর্ট নিয়েও সে ঢুকতে পারেনি। এর চেয়ে নির্লজ্জ কী হতে পারে? নিজেকে বাংলাদেশের জাতির পিতার সন্তান বলে দাবি করে, বাংলাদেশে তার পাসপোর্ট নেই, তার বোনেরও পাসপোর্ট নেই বাংলাদেশে, তার বোনও লন্ডনের নাগরিক, তার ভাগ্নিরা অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবের সকল নাতিনাতকররা বাংলাদেশের নাগরিক নয়। এই হচ্ছে পরিণতি, সে হচ্ছে বাংলাদেশের জাতির পিতা। এর চেয়ে লজ্জার কী আছে? আওয়ামী লীগের সম্ভবত এরপর আরও বলা হয় যে আওয়ামী লীগের তার কথা বলা হচ্ছে যে সে বাংলাদেশে 2008 সালে ইলেকশনে জিতে এসেছে, তারপরে সে আরও টানা চারবার প্রধানমন্ত্রী হয়েছে। তার টানা 4 বার প্রধানমন্ত্রী হওয়ার পরে তার পরিণতি দেখে বাংলাদেশের প্রত্যেকটা রাজনীতিবিদের শেখা উচিত যে ক্ষমতার মসনদে না থাকলে তার কী পরিণতি হয়। আজকে শেখ হাসিনা লন্ডনে যেতে পারছে না, রেফিউজি হিসেবে আবেদন করেছে যাওয়ার জন্য, রাজনৈতিক আশ্রয় চাইছে, তাকে লন্ডন রাজনৈতিক আশ্রয়, স্বাভাবিকভাবে লন্ডন তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই। একটা খুনি গণহত্যাকারীকে যদি লন্ডন রাজনৈতিক আশ্রয় দেয়, সেক্ষেত্রে বর্তমান যে নতুন সরকার গঠিত হয়েছে সেই সরকার যথেষ্ট পরিমাণ জনরোষের মধ্যে পড়তে পারে। এছাড়া বিশ্ব থেকেও তারা জনরোষে পড়তে পারে, কারণ একটা রক্তরঞ্জিত হাতকে তারা দিবে না। শেখ হাসিনা কোনো দেশে এখন যাওয়ার সুযোগ পাচ্ছেন না। ভারত শেখ হাসিনাকে জায়গা দিয়েছে আপাতত, কারণ তাদের চাকর বাংলাদেশ থেকে তাদেরকে যথেষ্ট পরিমাণে সুযোগ সুবিধা করে দিয়েছে। বাংলাদেশের থেকে যা সুযোগ সুবিধা দরকার সব করে নিয়েছে এই চাকরের মাধ্যমে। তো সেই চাকরকে তারা জায়গা দিয়েছে, কিন্তু এখন তারা তাদের বিরোধী দলের নেতাসহ, আমি দেখলাম একটা রিপোর্টে, বিরোধী দলের নেতাসহ তারা বসেছে যে এই চাকরানিকে তাদের যে চাকরটা বাংলাদেশে ছিল সেটার তো এখন ডেড কেস, এটা তো বাংলাদেশে থাকতে পারবে না, বাংলাদেশে আর যেতেও পারবে না কোনোদিন, এটা তো তাদের আসলে কাজে লাগবে না। এখন তারা এটাকে কি জায়গা দেবে কে দিবে না। যদি বিরোধী দল বিরোধিতা করা শুরু করে, কারণ মোদী সরকার টালমাতাল, এই সুযোগে যদি মোদী সরকারকে ফেলে দেয় সেটা তো মোদী দলের সরকারের জন্য সমস্যা। সেই জন্য সে বিরোধী দলের সাথে রাহুল গান্ধী সহ সকলের সাথে কথা বলছে, একই সাথে মমতার সাথেও কথা বলার জন্য মমতার দলের লোকজন প্রধানমন্ত্রীকে অর্থাৎ নরেন্দ্র মোদীকে উপদেশ দিয়েছে।
আরও একটা খবরে দেখলাম শেখ হাসিনা চেষ্টা করছেন নরেন্দ্র মোদীর সাথে যোগাযোগ মানে দেখা করার জন্য, কিন্তু দুর্ভাগ্যক্রমে তার নিরাপত্তা উপদেষ্টা তার সাথে দেখা করলো, নরেন্দ্র মোদী বোধহয় সম্ভবত এখন তাকে সুযোগ দেয়নি। আসলে এখন একটা ডেড কেসকে, অর্থাৎ তালাক পাত্তা নারী, অর্থাৎ সে তো ছিল, বাংলাদেশকে তো তারা বানিয়েছিল ভারতের, তারা হচ্ছে যে স্বামী স্ত্রী, তো যেই বউকে সে তালাক দিয়েছে সেই বউকে কি আবার তার ঘরে ঢুকতে দিবে কিনা নরেন্দ্র মোদী সেটা হয়তো চিন্তা করছে। যাই হোক, আমি জানি না ভারত কি করবে, তবে সে বাংলাদেশকে যে পরিমাণ বাংলাদেশ থেকে সুবিধা এই ভারতের নরেন্দ্র মোদী এই শেখ হাসিনার মাধ্যমে নিয়েছে, হয়তো শেষ পর্যন্ত তাকে ভারতে আশ্রয় দিতে পারে। আমার ধারণা পৃথিবীর কোনো দেশ তাকে আশ্রয় দেবে না, এবং পৃথিবীর যেই দেশেই বাংলাদেশের মানুষ আছে তারা সেটা অবশ্যই প্রতিবাদ করবে, এবং তার বিরুদ্ধে যে গণহত্যার কেস ফাইল করা হচ্ছিল সেই কেসটাকে বাংলাদেশের প্রবাসী লোকজন এবং অন্যান্যরা সেটাকে জিয়ে রেখে এবং তার বিরুদ্ধে একটা ব্যবস্থা করে তাকে যদি বিচারের আওতায় আনা যায়, সেটা বাংলাদেশের মানুষের জন্য। এত হত্যা, এত নিপীড়নের পর সে তার সুস্থভাবে জীবনযাপন করবে, সেটা আসলে সম্ভব না, এটা আসলে মেনে নেওয়া যায় না। তার সন্তান সবিজি ওয়াজেদ জয়, তার মা দেশে বাংলাদেশের জন্য উন্নয়নের গজব দিয়েছে, এটা দিয়েছে সেটা বাংলাদেশের মানুষ তার বিরুদ্ধে যেহেতু বিরুদ্ধচারণ করেছে, তাকে যখন ঘাট দক্ষ ধরে বা চুলের মুঠি ধরে বের করে দিয়েছে, তাই তার মা বাংলাদেশের রাজনীতি আর করবেন না। আর তার মা কি, তার 14 গোষ্ঠী বাংলাদেশের রাজনীতি করার কি আর যোগ্যতা আছে? এটা অবশ্য শেখ মুজিবের ক্ষমতা লিপ্স পরিবার, সেটা বুঝবে না, তারা আবার সুযোগ পেলেই তারা আসার চেষ্টা করবে। যাই হোক, আমরা জানি না, তবে আমরা অবশ্যই বাংলাদেশের মানুষ এটা স্মরণ রাখবো, এবং এই ক্ষমতা লিপ্স পরিবার যেন আর কখনোই বাংলাদেশের রাজনীতিতে আসতে না পারে, সেটা বাংলাদেশের মানুষ অবশ্য ম্যান্ডেটের মাধ্যমে সেটা প্রমাণ করবে। সবশেষে যেটা বলি, শেখ হাসিনার এই রুদ্ধশ্বাস বিদায় বাংলাদেশের মানুষ অপেক্ষা করছিল, সেই রুদ্ধশ্বাস বিদায় হয়েছে। বাংলাদেশের মানুষের কি আনন্দ সেটা ভাষায় প্রকাশ করা যাবে না, কিন্তু এই সুযোগে শেখ হাসিনা যাওয়ার আগে বাংলাদেশের যে জনরোষ বা বাংলাদেশে একটা বিধ্বংসী অবস্থা তৈরি করে দিয়ে গেছে, বাংলাদেশে যে পরিমাণে লুট হত্যা হচ্ছে, অর্থাৎ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে থানায় আক্রমণ হয়েছে, বাংলাদেশের প্রতিটা থানায় থানায় আক্রমণ হচ্ছে, পুলিশকে বাংলাদেশের প্রতিপক্ষ তৈরি করে দিয়ে চলে গেছে। যদি এই পুলিশ বাহিনীর সদস্যরা আবার ইনশাল্লাহ বাংলাদেশের আইন শৃঙ্খলা ফেরত নিয়ে আসবে সেনাবাহিনী সাহায্য নিয়ে, এবং তারা আবার বাংলাদেশে আইন প্রতিষ্ঠা করবে, এবং শেখ হাসিনা তাদেরকে যেই জনগণের প্রতিপক্ষ হিসেবে তৈরি করে দিয়ে গেছিলো, এই শেখ হাসিনার বিরুদ্ধে তারা একটা মানে তারা শেখ হাসিনা এবং তার সেই দলের যে কর্মকাণ্ড সেগুলোর বিরুদ্ধে তারা সুষ্ঠু আইনগত ব্যবস্থা নিয়ে তাদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেবে, এবং আইনগত ব্যবস্থা এবং সঠিকভাবে ন্যায়সঙ্গতভাবে ব্যবস্থা নিয়ে তারা তাদের যে নজির সৃষ্টি করবে, এবং তারা যে সৎ এবং বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে, সেটা আমি বিশ্বাস করি। এই শেখ হাসিনা বাংলাদেশের প্রত্যেকটি অঙ্গকে, বাংলাদেশের বিচার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, এটা নিয়ে এখন আর কথা বলার কিছুই নেই। বাংলাদেশের মানুষকে যা করে গেছে এই পলাতক শেখ হাসিনা, এই শেখ হাসিনার কথা বাংলাদেশের মানুষ কখনোই ভুলবে না। আমি আশা করব বাংলাদেশে প্রত্যেকটা লেট্রিনের নাম থাকবে শেখ হাসিনা লেট্রিন, যেখানে বাংলাদেশের মানুষ পয় নিষ্কাশন করবে, ময়লার গাড়িতে লেখা থাকবে শেখ হাসিনা, বাংলাদেশের ডাস্টবিনের নামে লেখা থাকবে শেখ হাসিনা। বাংলাদেশের মানুষ চিরদিন তাকে ঘৃণা করবে, এবং এমন একটা মূর্তি তৈরি করা হোক যেখানে যে বাংলাদেশের মানুষের শুধু পেশাব করবে, শিশি করবে, এবং বাংলাদেশের এমন যদি চ্যানেল তৈরি করা যায় যেখান থেকে বাংলাদেশের সারা বাংলাদেশের মানুষের একটা পয় নিষ্কাশন ব্যবস্থা করা যায়, যে পয় নিষ্কাশনের জিনিসগুলো যে ওখানে পড়বে সেই জায়গাটার নাম হবে শেখ হাসিনা। আমি জানি না, আমার মনে হয় এই ধরনের কোনো ব্যবস্থা করে তাকে চিরদিনের জন্য বাংলাদেশের মানুষের কাছে এরকম ঘৃণিত ব্যক্তি যেন বাংলাদেশের ক্ষমতায় কোনোদিন আসতে না পারে সেটা মনে করিয়ে দিবে। কারণ বাংলাদেশের মানুষের শুধু ভোটাধিকার সে ক্ষুণ্ণ করেনি, সে মানুষকে নৃশংস হিসেবে তৈরি করেছে, বাংলাদেশের প্রত্যেকটা বাহিনীকে সে নৃশংস করে দিয়েছে, সকলকে হত্যার লাইসেন্স দিয়ে হত্যা করার আদেশ দিয়ে সে বাংলাদেশের প্রত্যেকটা প্রশাসনের প্রত্যেকটা জিনিসকে ধ্বংস করে দিয়েছে। দুর্নীতি থেকে শুরু করে সব কিছু করার অবৈধ সুযোগ করে দিয়েছে, শুধু তাকে ক্ষমতায় রাখতে হবে, তার বাবাকে পূজা করতে হবে। বাংলাদেশের মানুষ একদিনে তার বাবার সব মূর্তি ভেঙে ফেলেছে, যেটা বাংলাদেশের মানুষ হয়তো চাইতো না। ইতিহাস তৃতীয়বার পুনরাবৃত্তি ঘটেছে। 75-এর 15ই আগস্ট যেমন মানুষ হেসেছিল, কাঁদেনি, আর এবারও হেসেছে, কাঁদেনি। তার পলায়ন নিয়ে মানুষজন এখন মুখরোচক গল্প করছে। শেখ হাসিনা, এটা শেখ হাসিনার জন্য না, পুরো পৃথিবীর স্বৈরশাসকদের জন্য শিক্ষা। আর বাংলাদেশের মানুষকে মনে রাখতে হবে, এই শেখ পরিবারের লোকজন যেন, ক্ষমতা লিপ্সু শেখ পরিবারের লোক যেন কখনোই বাংলাদেশে ক্ষমতায় আসতে না পারে। ঠিক তেমনইভাবে বাংলাদেশে এরকম ক্ষমতা লিপ্সু যেই পরিবারে তার বিরুদ্ধে এরকম প্রতিবাদ হবে। ধন্যবাদ।